2021 বিধানসভা ভোটের মতো 26-এর ভোটের আগে ফের নন্দীগ্রামে ভাইরাল হলো ফোন রেকর্ডিং, যা ঘিরে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এবার আইএসএফ প্রার্থীকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব নন্দীগ্রামের তৃণমূল নেতার। কয়েকদিন আগে নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী শবে মিরাজ খানকে জনৈক তৃণমূল নেতা শেখ মনসুর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এই সংক্রান্ত একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আর কিছু না, তুমি কিছু ভোট পাবে, এবার তোমার পার্সেন্টেজ দেখবে যে আমার পার্সেন্টেজ এত আমি পেয়েছি। এবার আগামী দিনে তোমার লক্ষ্য থাকবে যে আরো সেটাকে বাড়ানো, সেটা আলাদা কথা। কিন্তু মিরাক্কেল যে কিছু বলছো, মিরাক্কেল কিছু হবে না, না, হবে 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 আমি যতটুকু ধারণা হবে। তারপরে আমি তোমাকে বলিস না, আমি বলছি যে আমাদের দলের একদমই শীর্ষ নেতৃত্ব থেকে আমার কাছে এটা নির্দেশ, এটা আমি আমার ইচ্ছায় তোমার সঙ্গে কথা বলিনি। আমি তোমার সাথে আমার ইচ্ছে কথা যখন বলি, ভালো মন্দ বলি, মাস্টার ভালো আছে এটা ওটা এইসব। কিন্তু পার্টির যে নির্দেশ সেটা হচ্ছে উপর থেকে, যে কোনো প্রকারে তুমি তোমার যে দাবি আছে, কে আলরাজি খারাপ ব্যবহার করুক, কে মনসুর খারাপ ব্যবহার করুক, বা তোমার আরো কিছু দাবি থাকতে পারে, আমার এত লস হয়েছে, এত টাকা নষ্ট হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমার সম্মান যাইছে, যে বিভিন্ন দরবারে জর্জরিত, বিভিন্ন আরো সমস্যায় পড়ে আছো, বা আমি কোথায় বলি ফারুকের সাথে এখন জায়গায় গন্ডগোল, বিভিন্ন যে তোমার সমস্যা আছে, এই টোটাল যা যা সমস্যা আছে, তার আর্থিক দিক থেকে শুরু করিয়া অন্যান্য সব দিকটা টোটাল আমাদের দল একদম উঁচু উপর থেকে এটাকে পুরা একদম নিষ্পত্তি করবে, এরকম একটা আমার কাছে একটা বার্তা আছে বলে আমি তোমার সাথে কথা বলছি। সেটা তুমি জাস্ট একবার আমাদের যে রাও সাহেব আছে আইপ্যাক এর, তার সাথে একবার বসার ব্যবস্থা করো, অন্ধকারে যে কোনো গোপন জায়গায়। সেটা তোমার শ্বশুর বাড়ি হলে আরো ভালো, একদম গোপন জায়গা আছে, তো সেইটা একবার জাস্ট 10 মিনিট 15 মিনিট একটা বসো। আমি বলছি শোনো না, মতামত না হয়, তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়, না হবে, কোনো অসুবিধা নেই। বসলে ফায়দা হবে না। আমি মনসুরদা, আমি তোমাকে কি বলি শোনো না, আমি বলছি কারোর সাথে কেউ বসলে কেউ তো কাউকে খুন করে দিবেন না 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 না, সেটা কখনো নয়। আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুরদা, আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। না, আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি সবটাই বুঝলাম, সব বুঝলাম, কিন্তু দল এই মুহূর্তে প্রার্থী যখন ঘোষণা করে দিয়েছে না, সেখানে আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। না, কারণ আমার একটা ফ্যান ফলোয়ার আছে, আমি সেখানে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইসলাম নিয়ে চলি, আমি কোরআন হাদিস নিয়ে চলি। ডাইরেক্ট তৃণমূলের যোগ হবে এবং তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে। না না তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে, না না না, তাদের সঙ্গে আলোচনা করে তুমি আসবে। না 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 না, এখানে তো তুমি দল চেঞ্জ করে তোমার কেউ কিছু করে নিতে পারবে এরকম তো ব্যাপার নেই। না না না, তা ওটা না তো। আরে না, পয়সা টয়সা মানে কোনো বিষয় নিয়ে আমি ভাবি না। আমি এই কারণে যে না, আমি একটা নিষ্ঠার সাথে চলার চেষ্টা করি। আমি যে তুমি নিষ্ঠার সাথে চলো এটা জানি, তুমি অনেক অন্যায়ের প্রতিবাদ, আমাদের এখানে ঈদগাহে যে দরবারটা হয়েছিল সেটা আমরা বিভিন্ন জায়গায়, তুমি হয়তো জানানি, আমরা তোমার হয়ে সাপোর্ট করেছি, যে না যেটা বলেছে সেটা সঠিক কথাই বলেছে, যে যেটাকে ভুল ব্যাখ্যা করুক। মানে আমি তোমার শ্বশুর বাড়িতে শোনার পর প্রথমে যখন এই ব্যাপারটা হলো, অন্য কি কারণে তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তোমার শ্বশুর খুলে ব্যাপারটা বললো, তখন আমি আবার দ্বিতীয় ব্যক্তিকে বললাম যে না এই ব্যাপারটা এরকম ভাবে হয়েছে, লোক ভুল বোঝাচ্ছে। তো যাই হোক, যেটা সঠিক সে সঠিক বলতে হবে। আমি যেটা বলছি যে তোমার পার্টির সঙ্গে বা বিশ্বাসঘাতকতা বেইমানির কোনো জায়গা নেই, আর সেটা করতে আমিও চাই না। আমি বলছি একবার বসে একটা প্ল্যানিং করা হোক, এইটা করতে অসুবিধা কি আছে? তুমি তো তোমার ফ্যান ফলোয়ার্স যেমন আছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না হয়, নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করবে, যখন আসবে তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আসবে, সেখানে তোমার তৃণমূলের কোন জায়গাটা হয়ে যাবে, বা আমাদের রাজ্য সরকারের কাছে তোমার জায়গাটা কোন কত উঁচুতে চলে যাবে। না 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 না, আমি 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 মনসুরদা, আমি যেটা বুঝিয়ে বলি, তুমি সব বলছো, সবই আমার কাছে খবর ছিল, সবই আছে, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুরদা, আমার মানে তুমি আমার সিনিয়র টিচার, আমি তোমার অনেক জুনিয়র। এবার আমি তোমাকে বলি যে আমি এই বিশ্বাসঘাতকের জায়গায় যাব না। আমার অনেক ক্ষতি হয়েছে, সেগুলো সবই আমি জানি, আমি অনেক ক্ষতি হয়েছে। তুমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করবে, যা যা সমস্যায় জর্জরিত, যত আর্থিক টাকা যত টাকা ক্ষতি হয়েছে এবং যা যা সমস্যায় জর্জরিত, সব সমস্যার সমাধান হওয়ার পর সিদ্ধান্ত হবে। না, আমি সবই বুঝি, আমি বলছি তো, কোনো ব্যাপার নেই। যেমন আমি বলি নিখিলের বেটা বাপ্পা বেটাকে যখন আমরা পার্টিতে নেই, তাকে যে আশ্বাস দিয়া নিয়েছি না, তাকে ট্রান্সফার করে সেই দিন অর্ডার করে, শুক্রবার অর্ডার করে শনিবারে জয়েন করিয়েছি পার্টিতে। তো অতএব তোমার সঙ্গে আশ্বাসের কোনো ব্যাপার নেই, তোমার যে যে শর্ত থাকবে, তোমার যা যা দাবি থাকবে
সব পূরণ হওয়ার পর তুমি সিদ্ধান্ত নেবে। না না, আমার কোনো দাবি নেই, আমার একটাই দাবি, আমি এমনি স্বাভাবিকভাবে থাকি, এছাড়া অন্য কিছু না মনসুদা, বুঝলে। আমি বিশেষ করে আচ্ছা হোক, তুমি তুমি সে হলে তুমি আমি তুমি একটা বলো না, প্রশ্ন আমি করি, আল্লাহর কাছে কি ওই জবাব দিনে দেবো? রাত্রে, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই না? আমি আমি না আল্লাহর কাছে তুমি মুসলিমদের জন্য লড়াই করছো, তো মুসলিমরা যাতে নিরাপত্তায় থাকে তার হ্যাঁ, জন্য তো তুমি লড়াই করছো। তুমি লড়াই যখন দেখবে করছি। আমি 90%, এটাই, আমি শুধু মুসলিমদের হ্যাঁ নয়, বরং 90 মুসলিম হিন্দু 95% সকলে মুসলিম যখন, নিরাপদে থাকবে, সেই জন্য আমি লড়াই করছি, বুঝলেন, এই না কারণে। অবশ্যই, এবার 95% মুসলিম যখন একদিকে, 5% মুসলিম ডিস্টার্ব হবে, সেটা তোমার দ্বারা যদি 5% আরো যুক্ত হয়, তাহলে সব মুসলিম তো একজোট হয়ে হইতে পারবে আর শক্তি বাড়বে। না না না, ওটা নয়, আমি তোমাকে যেটা বুঝিয়ে বলি, আমরা যেটা নিয়ে চলি সেটা হলো কোরআন হাদিস নিয়ে চলি। এবার আমি আমার অ্যানালাইসিস এবং কোরআন হাদিস দিয়ে যা বুঝিয়ে আমি দেখেছি যে আমি কোনো দল কাউকে খারাপ বলছি না, কিন্তু ব্যাপারটা কি, আমি আমারটা নিয়ে চলি, এবার তুমি তোমারটা নিয়ে চলো, বুঝলে না না, ভাই। তুমি তুমি যেটা প্রথমে বললে যে তৃণমূলটা যে মানে বিজেপিকে সরাবে, তৃণমূল আরো হিন্দুত্ববাদী, এটাই আমিও একমত, আমি 100% একমত। এই কারণে একমত, আমরা তো দলে আছি, আমরা জানি যে হিন্দু লোককে কিভাবে গুরুত্ব দেওয়া হয়, মুসলিমদেরকে মানে নিয়ে সেই আছে আছে এরকম একটা ব্যাপার। তো সে জায়গায় আমাদের রাগ গোসা যাই হোক না কেন, তবু বিজেপির বিরুদ্ধে যখন লড়াই, যখন বিজেপির বিরুদ্ধে না থাকবে লড়াই, অন্য কারোর বিরুদ্ধে থাকবে, তখন কিন্তু মুসলিম ভেঙে যাবে। তো সেই যে মুসলিমদের নেতৃত্ব হিসেবে তুমি যে দাবিটা করছো, সেই দাবিটা তোমার সমস্ত মুসলিম লিডার সহ তোমার সমস্ত টিম নিয়ে তুমি তো দরবার করবে। তুমি তো একা একা চলে যাচ্ছ না যে বিশ্বাসঘাতকতা করে যে আমি এমএলএ হয়ে গেছি, আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে, এ পার্টি না ও পার্টি, সে পার্টি না সে পার্টি, এরকম ব্যাপারটা না। তুমি তো সবার সঙ্গে আলোচনা করে করবে এই পরিস্থিতি আমাদেরকে বাঁচতে হলে এরকম একটা রাস্তা তৈরি করতে হবে, না আর না, তোমার জায়গাটা তো অন্য জায়গায় তৈরি হয়ে যাবে। আমি কি বন্যা সেব, আমি ও জায়গার জন্য আমি তোমাকে বলি, শোনো না বন্ধুদা, বুঝলা, একবারে অসুবিধা নেই। আচ্ছা আমি একটা কথা বলিস না, একটা গোপন জায়গায় আবার বুসার চিন্তা করা হোক, সেটা আমার কথা কমসে কম আমি পার্টির কাছে এই কথা রাখতে পারি যে বুসার আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, তারপরে মিরাজদা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি সেইটা আপাতত পার্টির কাছে আমার একটা প্রশংসনীয় জায়গা হোক। তুমি যেখানে বলবে, যে সময় বলবে, কোনো জায়গায় কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা, সেটা আমি করতে পারি, সেটা সেইটা করো। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছে। কালকে যে কোনো একটা জায়গা, না না, কাল হবে না, কাল আমি চলে যাব মেখলিগঞ্জে জলসা করতে চলে যাবো, বুঝলেছো, দক্ষিণ চব্বিশ পরগনা, আচ্ছা হোক, আচ্ছা কাল বুঝলে। হোক, পরশু আচ্ছা হ্যাঁ। পরশু দিন হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে তোমার মনোনীত জায়গা এবং তোমার মনোনীত টাইম একদম গোপনে, আমরাও চাইনি যে আমাদের কেউ দেখুক, তুমিও চাইবে না নিশ্চয়ই তোমাকে কেউ দেখুক, এইটা একটা করে দাও তুমি সেটিংটা। সেটা আমি করবো, ঠিক আছে, তুমি কালকে কালকে ঘুরে এসো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। ঠিক আছে। সেই টেলিফোনে কথোপকথনে শোনা যাচ্ছে আইএসএফ প্রার্থীকে গোপন জায়গায় বৈঠক করার পরামর্শ দেওয়া হচ্ছে, এমনকি তার যে সমস্ত সমস্যা আছে তা দ্রুত নিরসনের কথাও বলা হয়েছে। এই ভাইরাল অডিও যে আইএসএফ প্রার্থী শবে মিরাজ খান ও সামতাবাদ তৃণমূল অঞ্চল সভাপতি শেখ মনসুরের, তা মেনে নিয়েছেন দুজনেই। হ্যাঁ, শবে মিরাজ তো আমার মানে কলিগ হয়, মানে একই সঙ্গে চাকরি করি, ফলে আমার সঙ্গে পরিচয় আছে, আমি কথা বলছিলাম। কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল বলতে, ও আমাদের দল তো অনেক শক্তিশালী, এখানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পায়ের তলে মাটি নেই, এটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে। ফলে নন্দীগ্রামের বর্তমান যা পরিস্থিতি, এখানে পবিত্রকর মিনিমাম 30,000 ভোটে জিতবে। সেই কারণে আমাদের দল আরও যাতে শক্তিশালী হয় বা আরও বৃদ্ধি পায়, মুসলিম ভোট কাটার যে চক্রান্ত করছে শুভেন্দু অধিকারী, আইএসএফের হয়ে নিজে প্রচার করছে, যে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে যেসব মুসলিম বিজেপিকে ভোট দেবে না তারা আইএসএফকে ভোট দেবে। অর্থাৎ আইএসএফ যে দাঁড়িয়েছে এটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী ইন্ধনে এবং শুভেন্দু অধিকারীর টাকাতে দাঁড়িয়েছে। ফলে আমরা ওর সঙ্গে যেহেতু বন্ধুত্ব আছে, আমি চেষ্টা করছিলাম যে ওদের কয়েকজন বেকার এদিক ওদিক ঘোরাঘুরি করবে কেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই জন্য এই যে আমি রেকর্ডিংয়ে হয়তো অনেক কিছু শোনা যাচ্ছে, সেগুলো হয়তো আমি বাড়িয়ে বলেছি যে আমাদের দল থেকে উপর থেকে নির্দেশ, এটা ওটা, এগুলো কিছুই না। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায়, আমার নিজের ইচ্ছায় আমি এটা করেছিলাম। আপনি বলছিলেন আপনার উপর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য, এরকম না সেরকম, সেটা আমি বলেছি বাস, কিন্তু সেটা আমার নিজের কথা বলেছি, আমাকে উপর থেকে কেউ কিছু বলেনি। আমি জাস্ট আমার মনে হয়েছে যে আইএসএফ এখানে তো 200 কি 300 ভোট পাবে, ফলে সেটাও আমাদের সঙ্গে যুক্ত হোক, বেকার নিজেদের মধ্যে গণ্ডগোল মারামারি ডেকে লাভ নেই। কিন্তু সম্পূর্ণ এটা আমি পরে জানতে পারলাম যে শুভেন্দু অধিকারী
সবে মিরাজকে টাকা দিয়ে তাকে দাঁড় করিয়েছে। এটা আমি পরে জানতে পারলাম আবার ওদের মাধ্যমে। ওদের একটা পরিতোষ প্রামাণিক বলে একজন আইএসএফ এর লিডার আছে, ওদের 2 নম্বর ব্লকে বাড়ি। সে আমাকে পরে একদিন দেখা করে খুলে বলল যে ও তো শুভেন্দু অধিকারীর কাছ থেকে ব্যাপক টাকা নিয়ে দাঁড়িয়েছে, ফলে তোমাদের কথাও শুনবে না, তুমি কেন ওর সঙ্গে কথা বলছো। এবং পরে ওর কাছ থেকে আমি জানতে পারলাম যে শুভেন্দুর কাছ থেকেও প্রচুর টাকা নিয়ে দাঁড়িয়েছে। আপনি এই যে অডিওটা ভাইরাল হয়েছে এরকম, এটা কি কোনো দলের নির্দেশ ছিল আপনাকে? না না, দলের এরকম কোনো নির্দেশ ছিল না। আমি ওখানে যে নামগুলো বলেছি তাদের কারোর কোনো নির্দেশ ছিল না, ওগুলো আমার নিজের ইচ্ছাই বলেছি, যাতে ও আমার প্রতি বিশ্বাস জাগে, সেই কারণে বলেছি। আমি মূলত আমার নিজের উদ্যোগে এটা করেছি, যাতে আমাদের দল আরও শক্তিশালী হয়। কারণ আমরা এখানে মিনিমাম 30,000 ভোটে জিতবো, আমি সেটাকে 40 করার চেষ্টা করেছি, যে আরও যাতে বাড়ে। আপনার কাছে কি এই অডিওটা, আপনি কি রেকর্ডিং এ রেখেছিলেন? আপনার কাছে কি অডিওটা? না, আমি তো কোনোদিন কোনো অডিও রেকর্ডিং করিনি। এই অডিওটা সবে মিরাজ হয় করে ছেড়েছে, আর নাহলে সবে মিরাজের সাথে শুভেন্দু তার ফোন দিয়ে এমন ট্র্যাকিং করে বা এমন সিস্টেম করে রেখেছে, শুভেন্দু এটাকে আমাদের চৈতন্যবাজারে একটা মিটিংয়ে শুভেন্দুই প্রথম অডিওটা ফাঁস করলো। এটা সম্পূর্ণ সেই গাদ্দারি থেকে গেল, শুভেন্দু অধিকারী চক্রান্তে এগুলো সব হয়েছে। প্রসঙ্গত 2021 বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালকে তদানীন্তন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ফোন করেছিলেন, এই দাবি জানায় প্রলয় পাল। সেই সংক্রান্ত একটি টেলিফোনিক কথোপকথন ভাইরালও হয়। 5 বছর পর আরেক বিধানসভা ভোটের আগে এই আইএসএফ ও তৃণমূল নেতার ভাইরাল অডিও ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।